দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের যারা দর্শক আছেন তাদের খুবই কাছের একটি বিষয় নিয়ে, তাদের মনের একটি বিষয় নিয়ে। সেটা হলো যে বাজারে পণ্য মূল্য এবং ভোক্তার অধিকার বিষয়ে। আমার সাথে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন AHM শফিকুজ্জামান, তিনি সাবেক সচিব এবং বর্তমানে সভাপতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। এবং আমার সাথে আছেন ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন, তিনি পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণের। আমরা আলোচনাটা শুরু করবার আগে একটা ছোট প্রতিবেদন দেখব দর্শক। প্রতিবেদনটা দেখে আমরা আলোচনা শুরু করছি। পণ্য কিনতে কিংবা সেবা পেতে গিয়ে ঠকলে, প্রতারিত হলে ভোক্তাদেরও যে প্রতিকার চাওয়ার অধিকার আছে বাংলাদেশের মানুষ এটা জানতে পারছে খুব বেশি দিন নয়। যদিও আইন পাশ হয়েছে 14 বছর আগে, অর্থাৎ 2009 সালে। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত অধিকার ও সেবাগুলোকে ভোক্তা অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে জাতিসংঘ। তারই আলোকে অন্যান্য দেশে ভোক্তার অধিকারের সুরক্ষা দিতে আইন প্রণয়ন ও এর প্রয়োগ শুরু হয়েছে অনেক আগে। তাতে ওসব দেশের নাগরিকেরা মানসম্মত পণ্য ও সেবা পেয়েছেন, প্রতারণা বা অতিরিক্ত মূল্য পরিশোধের বিড়ম্বনা থেকে রক্ষা পেয়েছেন। প্রতিবেশী দেশ ভারতে ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় ক্রেতা সুরক্ষা আদালত স্থাপন ও কার্যক্রম চালু হয়েছে 1986 সালে। তাতে সে দেশের ভোক্তাদের অধিকার অনেকটাই নিরাপদ হয়েছে। আর আমাদের বাংলাদেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হয়েছে 2009 সালে। কিন্তু এই আইন সম্পর্কে দেশের মানুষের বৃহত্তর অংশই কিছু জানে না। ফলে পদে পদে সেসব মানুষের জন্য রয়েছে ভোগান্তি আর হয়রানি। তাই বলা যায়, ভোক্তা অধিকার আইন সম্বন্ধে দেশের মানুষের বড় অংশের অজ্ঞতাই হয়ে উঠেছে ব্যবসায়ীদের প্রতারণার মূল হাতিয়ার। বর্তমানে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও প্রযুক্তির অগ্রগতির সুবাদে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গৃহীত ডিজিটাল প্রযুক্তি নির্ভর প্রচার প্রচারণার ফলে দিনে দিনে জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন। ভোক্তারা এখন জানতে শুরু করেছে যে তাদেরও অভিযোগ জানানোর একটি জায়গা তৈরি হয়েছে। ফলে অধিকার আদায়ে অভিযোগের সংখ্যা ক্রমে বাড়ছে এবং অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ সফলভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। দর্শক আপনার প্রতিবেদনটি দেখলেন, আমি আলোচনা শুরু করছি। যেমন শফিকুজ্জামান, আপনার সাথেই আলোচনাটা শুরু করি। সাধারণভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি তথ্য উপাত্ত যা বলে তাতে মূল্যস্ফীতি কিছুটা কমছে, কিন্তু যদি আমি ভোক্তার দৃষ্টিকোণ থেকে দেখি এখনো পণ্যমূল্য বেশ উচ্চ পর্যায়ে আছে। অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যে পণ্য মূল্যগুলো আছে, জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু সে অর্থে আয় তার এতখানি বাড়ে না, এবং এটা একটা বড় চিন্তার জায়গা হয়ে গেছে সাধারণ মানুষের। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে দারিদ্র্যের হারও বাড়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সবচাইতে বড় সংকটটা থাকে হলো যে আমরা একটা পণ্যের দাম একটু কমে আসলে আরেকটা পণ্যের দাম বাড়ে। সার্বিকভাবে আপনি মনে করেন কি যে এখন সাম্প্রতিক অবস্থায় কোন কোন জায়গাগুলোতে ভোক্তাদের অধিকারের দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা অস্বস্তি রয়ে গেছে, বা কোন জায়গাটার নজর আরো বেশি দেওয়া উচিত আমাদের? আরও অনেক দিন আগে থেকেই এই মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া, যেটা আমরা অনেক সময় আমরা হিমশিম খাচ্ছিলাম নিয়ন্ত্রণ করতে গিয়ে, যারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলো আছে, সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের মুদ্রাস্ফীতি যেটা ছিল ডাবল ডিজিটে, তো গত বছরও তাই ছিল, এটি কিছুটা কমতে কমতে আমাদের যে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে সেটি ওভারঅল মূল্যস্ফীতি আপনার 8.4 জাস্ট লাস্ট মান্থের প্রজেকশন। আর খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আপনার এটি আর একটু কম, 7.6 বা এরকম একটা দেখাচ্ছে।
কিন্তু বাজারে তো কোনো সবজি 100 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আমাদের বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ হলো আমাদের ডাটার ব্যাপারে, অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা যাচ্ছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। 2 বছর আগে আলুর যখন ক্রাইসিস হলো, সেই বছর কিন্তু আমাদের যে সরকারি যে প্রজেকশন ছিল এবং উৎপাদনের যে তথ্য ছিল, 20 লক্ষ টন আলু সারপ্লাস ছিল। এবং এই আলুটা কিন্তু পুরোপুরি আপনার, আমি বলবো রেগুলেটরি আইটেম, কারণ হলে পুরোটাই আপনার হিমাগারে থাকে। যদি 20 লক্ষ টন অতিরিক্ত আলু হয় তাহলে তো ক্রাইসিস থাকার কথা না। আপনি যেহেতু ইকোনমিক্সে কাজ করেন, অর্থনীতি নিয়ে কাজ করেন, সেখানে ডিমান্ড সাপ্লাই, আপনার সাপ্লাই যদি অতিরিক্ত সরবরাহ থাকলে চাহিদা এত থাকবে না। কিন্তু তারপর দেখেন ঘটনাটা উল্টাটা ঘটেছে। এখন মূল্যস্ফীতির যে ফিগারগুলো ধরা হয়, এটি যে শুধু খাদ্যদ্রব্যের বিষয় নিয়ে, এর পাশাপাশি যেটা আছে যে, যেমন আমি ইদানিং দেখলাম ওষুধের দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আপনি এমনও আছে যে এমন রোগী আছে যে হয়তো খেতে পারবে না, তার খাওয়ার টাকা নেই, কিন্তু তাকে কিন্তু ওষুধ খেতে হচ্ছে। তো এটি আসলে একটা চারিদিকে একটা সার্বিকভাবেই আসলে একটা বলবো যে মানুষের একটা চাপ তৈরি হয়েছে। এবং আপনি যদি দেখেন আমাদের দেশে যেটা আপনি বললেন যে দারিদ্র্যের হার, এবং সেটাও কিন্তু খুব বেশি সুখবর নয়। আমাদের অনেক যারা দরিদ্র সীমার নিচের দিকে, হয়তো হার্ডকোর পুরের দিকেও অনেকে চলে গেছে বা এরকম। তো এখানে একটা বড় যেটা হয়েছে সেটি হলো যে আমাদের জুলাই 2024-এর যে আমাদের পরিবর্তনের পরে, আগস্ট পরিবর্তনের পরে যেটা হয়েছে যে অনেকটাই সব কিছুর মধ্যে একটা উচ্ছৃঙ্খল তা দেখা দিচ্ছে। সেই উচ্ছৃঙ্খলটা কি, আমি যদি শ্রম মন্ত্রণালয়ের কথা বলি, সেখানে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিতে যেভাবে দাবি দেওয়া, এবং তারা তো আসলে কোনো কিছুই যেন মানছে না। এখন ধরেন 15 বছর শাসনামলে যেটা ছিল যে যে মালিকরা যে বিজনেস করেছে তারা অনেকেই যে কোনো কারণে হোক তারা পালিয়ে গেছে, অনেকে অ্যারেস্ট হয়ে আছে, অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। এখন আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যেভাবে বন্ধ হয়ে গেল এবং যে কর্মহীন হয়ে গেল, এটি কিন্তু একটা চাপ পড়েছে। সেই কর্মহীন হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে আপনি দ্রব্য মূল্যস্ফীতি যেটাই হোক, কিন্তু তার তো ইনকামটা নেই। তো সেই ইনকামটা যদি না থাকে তাহলে তো তার জন্য আরও কষ্টকর হয়ে গেছে। এখন এই জায়গায় যেটা আছে, আপনারা যেহেতু নিত্য পণ্যের বিষয় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বাণিজ্য মন্ত্রণালয়ে আমি কাজ করেছি, এর পরবর্তীতে শ্রমের ইস্যুগুলো নিয়ে কাজ করেছি, সেখানে একটা বিষয় আমার কাছে খুব মনে হয় যে আমাদের টোটাল সিস্টেমটাই আসলে একটা ত্রুটিযুক্ত সিস্টেম। কী কারণে ত্রুটিযুক্ত, সেটি হলো যে আমি যদি কৃষি পণ্যের কথা বলি, আমার কৃষকরা যেটা উৎপাদন করে এবং ভোক্তা আমরা যারা কনজিউম করি, এই দুটো জায়গায় তো একদম হলো আপনার যেটি হলো যে ইনপুট এবং আউটপুট যদি ধরি, অর্থাৎ লাস্ট এন্ডে যারা আসে, সেখানে যে ব্যবধানটা, অর্থাৎ কারণ বাজারের উত্তর গেট থেকে যে 30 টাকার পটল রাত 12টায় ঢুকে সকালবেলা ওই পটলটাই আপনার 60 থেকে 70 টাকায় ওখান থেকে যাচ্ছে এবং ভোক্তা পর্যায়ে 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের এই যে বিপণন ব্যবস্থা বা সাপ্লাই চেন, এটা আসলেই একটা ত্রুটিযুক্ত। কৃষকদের যে উৎপাদন কস্ট, সেই উৎপাদন কস্টটাও কি এটি কি যৌক্তিক কিনা? কারণ হলো যে উৎপাদন কস্টের জন্য যে এলিমেন্টগুলো দরকার, আমি যদি ফার্টিলাইজারের কথা বলি, ফার্টিলাইজার টোটালি সরকার নিয়ন্ত্রণ করে, সরকার মূল্য নির্ধারণ করে দেয়। আপনি দেখেন 50 কেজির একটি সার, যে কোনো একটি সার, সেটি সরকার যেটা ডিলারদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে, কোনো সার কি আপনার সেই সরকারি মূল্যে পাওয়া যাচ্ছে? অতিরিক্ত মূল্যটা সেটা তো কৃষকের প্রোডাকশন কস্টে যোগ হচ্ছে। একইভাবে বীজের একই অবস্থা, সেচের একই অবস্থা, আর ভয়াবহ অবস্থা আপনার কৃষি ঋণ নিয়ে। যে কৃষি ঋণ সরকার এই সাপোর্ট দিচ্ছে, সেই কৃষি ঋণ তো কৃষকরা পাচ্ছে না। মনোয়ার, আপনার কাছে আসবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের উপরে তো প্রত্যাশার চাপটা অনেক বেশি থাকে। আমি প্রথমে একটু যদি জানতে চাই যে আপনারা আপনাদের কাজের যে প্রাধিকার বা এখন আমরা কিভাবে করব, কোন জায়গাটা কৌশলটা কিভাবে স্থির করেন যে আমরা এটা কি মানে সব বাজার সব পণ্য এটা কি করা সম্ভব, নাকি আপনারা যখন যেটার দাম বাড়ে সেটার দিকে দৌড়ে যান? কারণ অ্যাপারেন্টলি আমরা যেটা যারা হয়তো টিভির দর্শক হিসেবে ভোক্তা অধিকারের কার্যক্রম যতটুকু চোখে পড়ে বা সোশ্যাল মিডিয়ায়, ওইটা মানে ওই ধরনের কাজই পড়ে, নাকি আরও অনেক কিছু চলতে থাকে? একটা কথা চালু আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। আমরা তো শুধু পণ্য নিয়ে, শুধু মানে সবজি তরকারি নিয়ে কাজ করি না, আমরা অনেক কিছু নিয়ে কাজ করি। এবং আপনি রাইটলি পয়েন্টেড আউট করেছেন যে আমাদের আসলে জনবল সংকট আছে, আমাদের তথ্যের ঘাটতি আছে, মানে ডাটা উপাত্তের ঘাটতি আছে। তারপরেও আমরা আসলে যেভাবে কাজ করি, যেহেতু আমাদের সীমিত সামর্থ্য,
যেহেতু আমাদের জনবল কম আছে, আমাদের কিছু আরও কিছু লিগ্যাল সাপোর্ট হলে ভালো হতো। এই জাতীয় বিষয়কে সামনে রেখেই আমরা আসলে আমাদের নিত্যদিনকার কাজ শুরু করি। এটি মূলত ডিমান্ডের উপর বেস করে। আসলে আমরা তো বাজারের উপরে আমাদের কন্টিনিউয়াস একটা মনিটরিং আছে। আমরা বুঝতে পারি যে কোন জিনিসের দাম বাড়ছে বা কোনটার দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখছি। যখন এরকম হয় তখন আমাদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় তিনি আসলে নির্দেশ দেন যে এই বিষয়ে কাজ করার জন্য। এর বাইরে আমরা কমনলি সবসময়ই কিছু কাজ করে থাকি মার্কেট সার্ভিলেন্সের উপরে। আমাদের একটা জিনিস আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের কিন্তু পণ্যের মূল্য নির্ধারণে খুব বেশি ভূমিকা নাই। আমরা মূলত যেটা দেখি সেটি হলো যে কোনো না কোনোভাবে ভোক্তা প্রতারিত হচ্ছেন কিনা। দর্শকরা তো মানে ভোক্তা, ফলে আপনারা তাদের জন্য কাজ করেন, সেই হিসাবে বলছি যে মানে আপনাদের কাছ থেকে তাহলে যদি আমি কিছু একটা এক্সপেক্ট করি, আমি আশা করার চেষ্টা করি, আমি কি আশা করব? মানে আপনারা যখন দেখবেন যে ধরেন একটা পণ্যের মূল্য 80 টাকা বা সবুজন সাহেব বলছিলেন যে একটা সবজির, যে কোনো সবজির মূল্যই এখন 100 টাকা, এটা যৌক্তিক মূল্য কিনা? এখানে ওই যে কতগুলো মধ্যস্বত্বভোগীর কথা বলেছেন, যেটা এখানে প্রতারিত হচ্ছেন কিনা, এটা বোঝার উপায় কি? এখন তো আসলে বাংলাদেশে যেভাবে মার্কেট নির্ধারিত হয়, আপনি ইকোনমিক্সের ছাত্র, আপনি নিশ্চয়ই জানেন যে এটা আসলে কম্পিটিটিভ হওয়ার কথা। কিন্তু এই কম্পিটিটিভের ভিতরেও সরকার কিন্তু কিছু কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে। একটা আলাদা অ্যাক্ট আছে যে এসেনশিয়াল মানে কমোডিটি অ্যাক্ট। তো সেখানে এই অ্যাক্টের মাধ্যমে কিছু পণ্যের মূল্য নির্ধারণ করে, যেটি আমাদের পক্ষে এটি কাজ করা খুব সহজ হয়। একটা আইনি ভিত্তি আছে। এর বাইরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কিছু ইনহারেন্ট পাওয়ার আছে, মানে এটি আইনে বলা আছে, ওনার এখতিয়ারের ভিতরে মহাপরিচালক মহোদয় এটি ওনার কমন সেন্স অ্যাপ্লাই করে আপনার মনে আছে কিনা যে গত 1.5 বছর আগে একবার হঠাৎ করে ডাবের দাম বেড়ে গেল, ডাব হয়ে গেল 200 টাকা 250 টাকা করে এক একটা। তো এটা সবার সাথে সাথে আমাদের মহাপরিচালক মহোদয় তখন মনে করলেন যে না, এটা তো হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তিনি তার ইনহারেন্ট পাওয়ারটি সেখানে অ্যাপ্লাই করলেন। বাট এটা অবশ্যই মহাপরিচালক মহোদয়ের জন্য একটা রিস্ক থেকে যায়, বিকজ যদি আপনার এস্টিমেশনটা চমৎকার না হয়, যেহেতু আইনি বেসিসটা ওইভাবে নাই, এটি একদমই পার্সোনাল অ্যাসেসমেন্টের উপরে। সুতরাং এটি তথ্যপত্রটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা যেভাবে তথ্য উপাত্ত এখনো পর্যন্ত পেয়ে থাকি, এই পদ্ধতিটি খুব ত্রুটিযুক্ত। আমি যদি আপনাকে এই বিষয়তে প্রশ্ন করি, যে মানে আপনার তথ্যপাত্র যেহেতু মানে ওই সংক্রান্ত কাজই আপনি নিজে পরিচালক হিসেবে যুক্ত আছেন, মানে ওই তথ্য উপাত্তের সূত্র কি সরকারি তথ্য উপাত্ত যেটা পরিসংখ্যান ব্যুরো বা কৃষি অধিদপ্তর থেকে দেয়, নাকি আপনি নিজে এটাকে নিতে পারেন? পরিসংখ্যান ব্যুরো যে তথ্য ডেটা জেনারেট করে, এটা তো আসতে দেরি হয়, আমাদের তো এখনই প্রয়োজন। সুতরাং আমাদের যে মার্কেট সার্ভিলেন্স আছে তারা আমাদের কাছে তথ্য পাঠায় কোন জায়গাতে কি প্রবলেম হলো। এটা এটা আপনার নিজের অধিদপ্তরে? আমার নিজের অধিদপ্তরেই আসে। যদি ঠিকমতো বুঝি যে আপনি অন্য তথ্যপাত্র থেকে বা অভিযোগ থেকে বা একটা সাদা চোখে ট্রেন্ড দেখতে পান, কিন্তু তারপর আপনি যখন ইনভেস্টিগেট করেন আপনি নিজের এই তথ্যপত্র কালেক্ট করেন, এটাই বড় হয়। আমি আলোচনায় ফিরবো, কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চাই। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আজকের পর্বে আলোচনা করছি যে আমাদের ভোক্তার অধিকার, পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থ সংরক্ষণ কতখানি গুরুত্বপূর্ণ। আলোচনা ফেরার জন্য আমাদের একটা ছোট বিরতিতে যেতে হবে। বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়।
বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম ভোক্তার অধিকার এবং পণ্য মূল্য নিয়ে। শফিকুজ্জামান সাহেব, আপনার সাথেই আবার আলোচনাটা শুরু করছি। আপনাদের ক্যাবের পক্ষ থেকেও তো মানে পণ্যের একটা নিয়মিত তথ্য উপাত্ত সংগ্রহ করেন, কারণ আপনারা বলছিলেন যে সরকারি তথ্য উপাত্তের সাথে আপনাদের তথ্য উপাত্তের একটা পার্থক্য দেখা যায়। এখন ক্যাবের তথ্য উপাত্ত কি এখনো কালেকশন আপনারা করছেন বা দেখছেন, এবং সেক্ষেত্রে কি মানে কোন ধরনের পণ্যের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে সতর্কবার্তা দেওয়ার কথা বলবেন? আমাদের এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যেটা আছে সেখানে 22টি নিয়ন্ত্রিত পণ্য আছে যেটি সরকার ইন্টারভেন করতে পারে। বাট আমরা আসলে মূলত বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুটো পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এটা দুটাই কিন্তু ইম্পোর্ট নির্ভর। একটা হলো আপনার ভোজ্য তেল আর একটি হলো চিনি, কারণ এটি রিফাইনারিতে যেহেতু রিফাইন হয় এই জন্য এটা করা যায়। বাল্ক যেহেতু বাইরে থেকে আসে, ট্র্যাক করা সহজ করা যায়। এর বাইরে আমাদের কৃষি বিপণন যে অধিদপ্তর আছে তাদের একটি আছে যে আপনার সেখানেও একটা প্রাইসিংয়ের একটা বিষয় থাকে যে কে কতটুকু লাভ করবে, অর্থাৎ পাইকারি পর্যায়ে বা খুচরা পর্যায়ে কতটুকু লাভ করবে, ওই আইনে এটি বলা আছে। এবং সেক্ষেত্রে কৃষি বিপণন অধিদপ্তর সেখানেও তারা মাঝে মাঝে এটি করে। কিন্তু আসলে মুক্তবাজার অর্থনীতিতে মূল কথাই হলো ডিমান্ড সাপ্লাই। এখন আমি দুটো উদাহরণ দিয়ে যদি আমি এইভাবে বলি যে পেঁয়াজ আমাদের 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন আপনার এটা আমাদের উৎপাদন দেখানো হচ্ছে। আচ্ছা, পার ক্যাপিটা আপনার কনজামশন কত, এবং সেই অনুযায়ী তারা 365 দিন মাল্টিপ্লাই করে যে তথ্য দিচ্ছে সেখানে দেখা গেল যে 8 থেকে 10 লক্ষ মেট্রিক টন সারপ্লাস আছে। পেঁয়াজ যেহেতু আপনার একটু পচনশীল দ্রব্য এবং এটা আলুর মতো আপনার কোনো হিমাগারে রাখা যায় না, সেই অর্থে সেখানে আপনার ট্র্যাডিশনাল পদ্ধতিতে রাখে, সেখানে একটা আছে যে 25 থেকে 30% আপনার পচে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু প্রতি বছর কিন্তু দেখা যাচ্ছে যে 6 থেকে 8 লক্ষ টন কিন্তু আমাদের আমদানি করতে হয়। এখন আমি যখন ক্যালকুলেশন করি সেখানে যেটা হচ্ছে যে চাল উৎপাদনে আমরা সারপ্লাস, কিন্তু চালের দাম তো কমছে না। আর আপনি প্রতি বছর তো চাল উৎপাদন হচ্ছে, এটা এমন না যে 1 বছর উৎপাদন করে আপনি 2 বছর বসে আছেন, তা তো নয়। তাহলে যদি সারপ্লাস থাকে এই চালগুলো কোথায় যাচ্ছে? এই জায়গাটা একটা বড় একটা ঘাটতি আছে আমার যেটা ধারণা। সত্যিকার অর্থে কোন বিষয়টাকে আপনি মনে করেন, আপনার অভিজ্ঞতা আছে যেহেতু, যে আমরা উৎপাদনটা বেশি দেখাচ্ছি নাকি আমরা চাহিদাটাকে কম করে দেখাচ্ছি নাকি আমরা জনসংখ্যা? এখানে যেমন প্রতিটা মন্ত্রণালয় বা দপ্তরকে আপনার একটা টার্গেট দেওয়া হয় এবং সেই টার্গেটটা কি প্রতি বছর 5 থেকে 10% আপনার গ্রোথ দেখাতে হয়। এখন কৃষিতে কি এটা সম্ভব? মানে এখন এই যে গ্রোথটা দেখানো হচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আমি আলুর কথা যেটা বললাম, যে বছর আলুর ক্রাইসিস হলো সেখানে কৃষি বিপণন অধিদপ্তর তারা প্রজেকশন করলো 1,11,00,000 মেট্রিক টন আলু হয়েছে। আবার ওই সময় কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেকশন যেটা কৃষি অধিদপ্তরের, এবং ওই সময় কিন্তু আপনার বিবিএস কিন্তু ডাটা দিয়েছে সেখানে 8 লক্ষ টন কম। এখন আপনি কোন ডাটার উপরে কাজ করবেন? আমার যদি ঘাটতি থাকে, আমি যদি এটি জানি, তাহলে কিন্তু আমি প্রপার টাইমে কিন্তু আমি ইম্পোর্ট করতে পারবো। এমন কি ধরেন মানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, পরিবর্তনের পরেও আমি বলছিলাম যে মূল্যস্ফীতির বিষয় গত 1 বছর আগেও, যে আপনি প্রায় আমার অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো শুধুমাত্র আউশের ডাটা পেয়েছি, আমন চালের ডাটাও, উৎপাদনের ডাটাও পাই নাই। তো 5 মাস 6 মাস পরে উৎপাদনের ডাটা দিলে তো আপনাদের মানে যারা কাজ করছেন এই বিষয়ে তো মুশকিল। হ্যাঁ, এইটাই যেটা হলো যে আপনার যদি ডেফিসিট থাকে আপনি কিন্তু প্রপার টাইমে আমার ইম্পোর্ট করার সুযোগ আছে। কিন্তু যখন আপনার এমন একটা সময় এটা আসলো যে তখন কিন্তু আপনার এই অপশনগুলো খোলা থাকে না। যেমন ধরেন কিছু পণ্য ইম্পোর্ট যদি আমি করি আপনার সেই ল্যাটিন আমেরিকা থেকে, যেমন আমাদের অনেক কিছু কিন্তু ওইখান থেকে ইম্পোর্ট করতে হয়, 2-3 মাস। কিছু আছে আমাদের ইউরোপ থেকে করতে হয় 2-3 মাসের বেশি, এবং কিছু আছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে। এখন এখানে কিন্তু টাইমেরও ব্যাপার আছে। গত 1 বছরে, যে কারণে আগের সরকারের এই ব্যাপারে মনোযোগ ছিল না, এটা আমরা পরিষ্কার। তথ্যপাতের কথা বললেন যে আপনার ফিল্ডের ইন্টেলিজেন্স আপনারা ব্যবহার করেন, সেটা কি প্রাইসের জন্য যত সহজ যে আপনি হয়তো ফোন দিয়ে 5টা বাজারে খোঁজ নিলেন যে আজকে মূল্য কত আছে, কিন্তু মূল যেই বিষয়টি শফিকুজ্জামান সাহেব আনছেন ওনার অভিজ্ঞতা এবং এখনকার পজিশন থেকে,
যে উৎপাদনের তথ্য জানার জন্য তো নিশ্চয়ই আপনাদের ক্ষমতা নাই। উৎপাদন তথ্য জানার মেকানিজম আমাদের নাই, এটি কমপ্লিটলি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর ডিপেন্ড করতে হয়। এবং যে ডাটা এবং বেশি করে দেখানোর স্যার একটা অলরেডি প্রবণতা থাকে। বলেছেন যে এই ডাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা একরকম প্রজেকশন করে, আমরা ফাইনালি একরকম রেজাল্ট পাই যে এত মেট্রিক টন, এত লক্ষ মেট্রিক টন হয়তোবা চাল উৎপাদন হয়েছে, বা যেহেতু আমরা কথা বলছিলাম আলু নিয়ে, এত মেট্রিক টন, এত লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। তো অনেক সময় দেখা যায় যে দেখেন এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেই প্রজেকশনটা করবে উৎপাদনের, এই তথ্যের উপরে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেয়, এবং কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে, যদি তারা মনে করে যে আমাদের উৎপাদন কম হয়েছে, এবার ডেফিসিট হবে, তখন তারা বাণিজ্য মন্ত্রণালয়কে বলে যে আমাদের এই পরিমাণ আহ, আমদানি করতে হবে। দেন সেই অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় ইনফ্যাক্ট তারা আমদানি অর্ডার যেটি সেটি বা আমদানিকারকদের বলেন যে আপনারা, সেটি তারা পাস করে। তো এখানে এটা খুব গুরুত্বপূর্ণ। মানে বাজারে একটা প্রবলেম হলেই অনেকে আবার, যদিও সবাই সরকারের পার্ট, একটা প্রবলেম হলেই সবাই বাণিজ্য মন্ত্রণালয়কে দোষারোপ করা শুরু করে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ইনফ্যাক্ট কিন্তু নিত্যপণ্যের ইয়ের উপরে ক্ষমতা খুবই কম। আমি শফিকুজ্জামান সাহেব আপনার কাছে যদি ফেরত আসি, সেটা হলো যে এই যে আমরা তথ্য উপাত্তের জন্য বলছি কৃষি অধিদপ্তরের উপর আপনারা রিলাই করছেন, এই একই সময়ে তো পরিসংখ্যান ব্যুরোরও আমার মনে হয় যে, কারণ ফসল তো উৎপাদন হয় একটা মোটামুটি কাছাকাছি সময়, এটা তো এমন না যে পরিসংখ্যান ব্যুরো 2 মাস পরে গিয়ে ফসল উৎপাদনের হিসাব দিতে পারবে। কিন্তু যেই সরকারের অংশের উপরে এক ধরনের প্রশ্ন আছে যে তারা তাদের পারফরমেন্স দেখার জন্য একদম স্বার্থ আছে তাদের, যে একটু ওভার এস্টিমেট করে, বেশি করে দেখায়, তার চাইতে পরিসংখ্যান ব্যুরোর কাছে তথ্য চাইলে তাদের যদি পুরোটা কমপ্লিটও না হয়, তারা এটাকে এক্সপার্ডাইট করার ক্ষমতা দেওয়া উচিত কিনা। বিবিএস এর যে তারা যে সার্ভেটা করে অনেকটা এডুকেশনে করে। এখন এখানে যেটা আছে যে কোনো মন্ত্রণালয়ে, যেমন আমি যদি কৃষি মন্ত্রণালয় বলি, আমাদের আরও উৎপাদন করে যারা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তাদের মধ্যে যে বিষয়টি কাজ করে সেটি হলো যে ওই বললাম যে 5 থেকে 10% গ্রোথ দেখাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে কি যে পরিসংখ্যান ডিপার্টমেন্ট তারাও তো আবার দেখা গেলো এটা যেভাবে এই তথ্যগুলো কালেক্ট করতে গেলে তার এটা প্রকিউর করতে হয়, বা এই ডাটাগুলো সংগ্রহ করতে হয়, সার্ভে করতে হয়, সেই সার্ভেগুলো অ্যানালাইসিস করতে হয়। এই জায়গাটায় যেটা ট্রান্সফরমেশন দরকার ছিল, এটি তো ওই আপনার মাঠে মাঠে গিয়ে এত কিছু করার দরকার নেই। এখন সব কিছু আধুনিক হয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশ, আমরা এত অটোমেশন, এত কিছু। এবং আপনি দেখেন আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টগুলো আছে এই রিলেটেড, যেমন কৃষি মন্ত্রণালয়ের একদম সেই ইউনিয়ন পর্যায়ে কিন্তু তাদের সেট আপ আছে, একইভাবে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কিন্তু উপজেলা সহ এরকম একটা সেট আপ আছে। তা আমরা কিন্তু যদি এটাকে টোটাল জিনিসটা যদি আমি অটোমেটেডভাবে করতাম, তাহলে কিন্তু আপনার এই সময়টা লাগতো না। আপনি এগুলো অ্যানালাইসিস, এখন ইভেন এটা এআই নির্ভর হয়ে গেছে। এখন তো ওই প্রিসিশিয়াস যে এগ্রিকালচার আছে সেখানে কিন্তু আপনার মানে আরও অ্যাডভান্স আপনার করে যে ইভেন এই প্রোডাক্টটার আপনার কত কিলো ক্যালোরি আছে সেটাও কিন্তু আপনার এখন মাপা যায় প্রযুক্তির ব্যবহারের। এখন আমরা প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে যেটা সত্যিকার অর্থে করেছি, সেখানে আমরা খুবই মানে স্মার্টলি আমরা বলি যে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে বা হয়েছে, এবং এই ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে এটার জন্য কিন্তু আরও সমস্যা হয়েছে। আগে অ্যানালগ পদ্ধতি ছিল, সেটা একটা সিস্টেম ছিল, এখন ডিজিটাল আর অ্যানালগ মিলে এমন একটা জটিল অবস্থা, এটা আরও জটিলতর করেছে। এই জন্য আমি বলবো যে মানে কি আমরা জটিলতা, যেমন ধরেন আপনি তথ্য পেলেন, আপনি তো সেটা অ্যানালাইসিস করছেন না, হয়তো আমি ডাটাটা আনছি, কিন্তু এই ডাটাটা দিয়ে আমি কি করব, এটা তো আমাকে অ্যানালাইসিস করতে হবে। ওনাকে একটু প্রশ্ন করে আসি যে যদি যেটা বলছেন যে অনেক সময় তথ্য থাকলেও অ্যানালাইসিসের করার ঘাটতি থাকতে পারে, আসলে কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতার ভিতরে বা তাদের কর্মপদ্ধতির ভিতরে আপনি, মানে যেহেতু আপনার কাজ করছেন, আপনিও প্রায় 2 বছর হলো এই অধিদপ্তরেই আছেন, মানে কর্মপদ্ধতির ক্ষেত্রে বা সক্ষমতার ক্ষেত্রে কিছু জায়গায় মনোযোগী হলে যে এই বিপুল চাহিদা জনগণের বা এক ধরনের বলবো যে দাবি আছে এই অধিদপ্তরের প্রতি সাধারণ মানুষের, সেইটা পূরণ করাটা অনেক গুরুত্বপূর্ণ হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিকট বাংলাদেশের আপামর জনসাধারণের খুব বেশি প্রত্যাশা, এত বেশি
এবং এই প্রত্যাশা বৃদ্ধিতে আমার এই স্যার অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখন বিষয় হলো প্রত্যাশা তো, এই হাইপ তো উঠেছে, এটা তো আসলে মিট আপ করতে হবে। এবং আপনি আলোচনার শুরুতেই বলেছিলেন যে ইয়েস, আপনাদের কিছু মানে লিমিটেশন আছে, যেমন আমাদের জনবলের কিছু ঘাটতি আছে। আমি আবারও বলছি, জনবলের ঘাটতি আছে, আমাদের লিগেল কিছু কনস্ট্রেন্ট আছে। এর বাইরে সবচেয়ে যেটি আমি বলবো, এটি আমার দৃষ্টিতে আর কি, আপনি আমার মনে হয় যে আপনি কথা বলতে চেয়েছেন পলিসি ফর্মুলেশনটা কীভাবে হয়, এটা এভিডেন্স বেসড না এটা না, কারণ কাজ করবেন কিভাবে না, এটা করবেন, না জানলে evidenceless। কিভাবে করবেন? রোগের তো মাপতে হবে, রোগ কতখানি গভীর এক্স্যাক্টলি বা কোথায় আছে শরীরের, কোথায় রোগ বাসাবে। এক্স্যাক্টলি। তো যখন এভিডেন্স বেসড ডিসিশন মেকিংয়ের কথা বলছেন, অফকোর্স আমরা তো কিছু ডেটার বেসিসেই কথা বলছি, এবং আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে আমাদের ইন্টারনাল সিস্টেমে আমাদের কাছে কিছু ডেটা আসে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেই পলিসি ডিসিশনগুলো নেয়, এটি খুব ছোট ছোট পলিসি ডিসিশন, মেজর পলিসি ডিসিশন তো আসলে মন্ত্রণালয় নেয়। তো আমাদের দেশে এভিডেন্স বেসড পলিসি ফর্মুলেশনের প্রায়োগিক ডিমান্ড আছে, যে প্র্যাকটিস, এটি কিন্তু আমাকে এটি বলতেই হবে যে এটির পরিমাণ খুব যে বেশি তা নয়। এটা একটা সুযোগ আছে, এই সুযোগটা আমাদের সামনে এসছে। আমাদের সেক্রেটারি স্যাররা, সচিব স্যাররা এখন কিন্তু এইসব বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এভিডেন্স বেসড ডিসিশন মেকিংয়ে যাও। এখন সচিব স্যাররা আসলে সবাই চেষ্টা করছে যে এটা রিয়েলাইজেশন, এভিডেন্স বেসড ডিসিশন মেকিংয়ে আসতে। এবং সরকার চালানো, এটা বাইরে থেকে কমেন্ট করা যায়, কিন্তু সরকার চালানো এটা একটা বিশাল বিষয়, এটা একটা মানে বিরাট মেশিনারিজকে ডিল করতে হয়। সুতরাং আমার মনে হয় যে আমরা অবশ্যই প্রত্যাশা করি একটি মানে সামনের একটি ভালো ভবিষ্যতে। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাই, আমরা আলোচনায় আবার ফিরবো, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানের শেষ পর্বে। আমরা একদম আলোচনার শেষ দিকে আছি। আলোচনা করছিলাম ভোক্তার স্বার্থ সংরক্ষণ, পণ্যমূল্যর নিয়ন্ত্রণ, এইসব বিষয়ে কথা বলছিলাম। শফিকুজ্জামান সাহেব, আপনি যেহেতু একদম শেষে আছি, অন্তর্বর্তীকালীন সরকারের যখন দায়িত্ব নিলেন, একটা আপামর সংস্কারের অনেক ধরনের আলোচনা হয়েছে। আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেই মন্ত্রণালয়ের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল শ্রমের বিষয়ে। সেখানে অনেক ধরনের সুপারিশ আছে, অনেক ধরনের কাজ আপনারা তখন করছিলেন। কিন্তু আপনি দীর্ঘ সময় যেটা বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যুক্ত ছিলেন, এখন কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি হিসেবে আছেন। আপনি যদি কিছু সুপারিশ রেখে যেতে চান, যেহেতু আপনার একেবারে খুব তাজা অভিজ্ঞতা আছে এবং সেই আপনার অভিজ্ঞতা কাজ করবার
চেষ্টার দিক থেকে, যে কিছু জায়গায় যদি সংস্কারের দরকার হয়, এটা রেগুলেটরি হতে পারে, লিগ্যাল হতে পারে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের হইতে পারে, সেই জায়গাগুলোকে যদি দু তিনটি সুপারিশ দেন, যেটা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারও গ্রহণ করতে পারে। এবং আমি নিশ্চিত সামনে নির্বাচন হচ্ছে, যেই নির্বাচনী ইশতেহার আসবে, রাজনৈতিক দলগুলো অনেকেই হয়তো আমি মানে প্রত্যাশা করি যে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবো, এই ধরনের একটা মানে প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করবেন, যে যার সাথে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং তার মধ্যে শ্রম সংস্কার কমিশন একটি অন্যতম কমিশন ছিল, এবং তাদের রিকমেন্ডেশনগুলো নিয়ে আমি কাজ করে গেছি, এখনও কাজ হচ্ছে। এটার আমি বলবো যে অন্য কোন কমিশন কী করছে না করছে, বাট আমি বলবো যে শ্রম সংস্কার কমিশনের রিকমেন্ডেশনগুলো সবচেয়ে বেশি বাস্তবায়ন হচ্ছে। এবং আপনারা জানেন যে বিএলএটা খুব শিগগিরই হয়ে যাচ্ছে। বিএলএটা একটু বলে আমাদের শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট যে রিকমেন্ডেশন আছে, সেখানে আমরা শ্রম আইনটা সংশোধন করছি। সেই শ্রম আইনে আসলে মূলত অনেকগুলোই এটি হয়ে যাচ্ছে আর কি। এখন ধরেন অন্য সংস্কারের কথা যেটা বলবো আর কি, ওভারঅল যেটা আছে, সেখানে প্রথম জায়গাটা হলো যে আমাদের প্রায়োরিটি ফিক্স করতে পারিনি আমরা। আমার প্রায়োরিটি কি? কোনো সরকার চায় না যে মানুষ কষ্টে থাকুক, সেটা যে সরকারই হোক। আপনি স্বৈরাচার বলেন, গণতান্ত্রিক বলেন, বা এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, কেউ চায় না যে অজনপ্রিয় হতে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা হয়তো প্রায়োরিটি ফিক্স করতে পারছি না। এখন ধরেন এই যে এখানে আমাদের ডাইরেক্টর মনোহর সাহেব আছেন, আমি যেহেতু একসাথে আমরা কাজ করেছি, সরকার কি মনে করে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তাকে স্ট্রেনথেন করার, এটাকে সরকারকে কিন্তু প্রায়োরিটিতে আনতে হবে। কারণ হলো আমি চেষ্টা করেছিলাম যে আমাদের জেলা পর্যায়ে 64 জেলায় অফিস আছে, একজন অফিসার, এবং এখন 16 জন, সম্ভবত 16টা জেলায় কিন্তু অফিসার নেই। এখন আপনি বলেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে ব্যাপকভাবে যে কাজগুলো করছে, সেই কাজগুলো একজন অফিসারকে দিয়ে 13টা উপজেলার একটা জেলাকে কি আপনার মনিটরিং আনা যাবে? এই না থাকার কারণে সরকার হয়তো বা প্রায়োরিটি মনে করছে না। সরকার হয়তো ফোকাসটা অন্য জায়গায়, যেটাই হোক। আপনার তো একটা সংগঠন করতে গেলে ওখানে তো লোকের মানে লোকবলের তো কাঠামো দেওয়া আছে, কাঠামো যেটা দেওয়া আছে সেটা তো বৃদ্ধি করতে হবে। আপনি যে কাঠামোটা 2009 সনে যখন ভোক্তা অধিদপ্তর হয়েছে, যেটি আপনারাও বলেছেন, আপনাদের আলোচনায় আসছে যে এটার প্রতি 18 কোটি মানুষের প্রত্যাশাটা অনেক জায়গায় বেড়েছে, সেই প্রত্যাশা তো তারা সার্ভ করতে পারছে না। তো এইটা হলো যে, অর্থাৎ আপনি সংস্কারের ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে কোনটা আমার গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে আমাদের মন্ত্রণালয়গুলো, ডিপার্টমেন্টগুলোর মধ্যে সমন্বয়ের একটা প্রকট অভাব হয়েছে, কারণ সবাই আমরা সাইলো স্টাইলে কাজ করছি। আমি মনে করি যে আমার এই মন্ত্রণালয় এটাই হলো মানে পারফেক্ট। কিন্তু দেখেন এই যে দ্রব্যমূল্য নিয়ে, এটার কিন্তু অনেকগুলো মিনিস্ট্রি একদম ডাইরেক্ট ইনভলভ। সেখানে যদি আমি একদম স্পষ্ট, বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের শিল্প মন্ত্রণালয় আছে, আমাদের ইভেন ফাইন্যান্স ডিভিশন আছে। এই মন্ত্রণালয় কি সমন্বিতভাবে কাজ করছে? মোনা সাহেব, আমি একই রকমভাবে যদি বলি যে আপনিও কাজ করছেন, সামনের দিনের প্রায়োরিটি হিসেবে এখন ভোক্তা অধিকারের অধিদপ্তরের ক্ষেত্রে আপনার যে কর্মপরিধিতে আছে, আপনার কি ধরনের পরিকল্পনা আপনারা দেখছেন? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনি নিশ্চয়ই জানেন এবং দর্শকরাও জানেন যে তার সীমিত ক্ষমতা দিয়ে সে চেষ্টা করছে যতটুকু সম্ভব ভোক্তার স্বার্থ সুরক্ষা নিমিত্তে কাজ করার জন্য। এবং ইতিমধ্যে অবশ্যই আমি বলবো যে ভোক্তাদের কাছে এটি জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার কাছে যেটি মনে হয়, আমাদের দেশে পণ্যের দামের ক্ষেত্রে, বিশেষ করে কৃষি পণ্যের দামের ক্ষেত্রে অবশ্যই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটি চমৎকার হতে হবে। যদি আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট না করতে পারেন, যদি এগ্রিকালচারাল ইনপুট যেটি কৃষক ব্যবহার করে সেটি যদি তাকে সহজলভ্য করে দিতে না পারেন, তাহলে আপনি পণ্যের দাম কমাতে পারবেন না। এটা হলো পণ্যের ক্ষেত্রে, কৃষি পণ্যের ক্ষেত্রে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আরও অন্যান্য বিষয়ে কাজ করে থাকে, যেমন মান তো একটা বড় বিষয়। হ্যাঁ, ডিসেপশন হয়। পণ্যের মান নিয়ে তো আমরা কাজ করি না, বিএসটিআই কাজ করি, বাট ডিসেপশন হলে সেখানে আমরা কাজ করি। ভেজাল খাদ্য যেমন, হ্যাঁ, ভেজাল খাদ্য হলে, অ্যাডাল্টারেশন হলে আমরা তখন সেখানে কাজ করি। এই জাতীয় বিষয়ের উন্নতির জন্যে কয়েকটা জিনিস খুব জরুরি। সেটি হলো সরকারের কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন আপনার প্যাটেন্ট ট্রেডমার্ক অধিদপ্তর,
তারপরে আপনার কপিরাইট অধিদপ্তর, তারপরে আপনার কৃষি বিপণন অধিদপ্তর, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ঔষধের ক্ষেত্রে খুবই জরুরি। আমরা খুব পাচ্ছি, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে আমরা যদি একসাথে চেষ্টা করি এবং এটি তথ্যভিত্তিক হয়, প্রায়োরিটি বেসড হয়, অবশ্যই আমরা ভোক্তাকে আরও বেশি হয়তোবা আরামে আনন্দে রাখতে পারবো। না, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা শেষ করতে হচ্ছে আজকে। নিঃসন্দেহে আমাদের যারা দর্শকরা আছেন ভোক্তা হিসেবে তাদের দাবি থাকবে যে এই যে অধিকারগুলো আছে, যে বিষয়গুলোতে তারা নিয়মিত চাপে আছেন, যে বিষয়ে তারা নিয়মিত ভিত্তিতে বিভিন্ন ধরনের অসুবিধায় পড়েন, সেই বিষয়ে সরকার আরও সচেষ্ট হবেন এবং সেক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। এবং আমি বলবো যে সরকারের অনেকগুলো প্রতিষ্ঠানের ভিতরে এই প্রতিষ্ঠানটি বোধহয় সবচাইতে জনপ্রিয়তার একদম উপরের দিকে থাকবেন। ফলে সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের প্রতি গুরুত্ব, তাদের প্রতি আরেকটু বেশি মনোযোগ এবং তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদের তথ্য উপাত্ত সরবরাহের ক্ষেত্রে আরও বেশি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে একত্রে কাজ করার মনোভাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সেই সমন্বয় করেই আমরা আশা করব যে আমাদের যারা সাধারণ নাগরিক আছেন তাদের অধিকারের ক্ষেত্রে আমাদের সরকার আরও বেশি সচেষ্ট হবেন। আজকে অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আমাদের সাথে থাকবেন। আমরা আবার ফেরত আসবো এই অনুষ্ঠানে। জানতে চাইব কেমন আছে অর্থনীতি।